হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি কানাডাতে মুভ করার পরে তোমাদের কাছ থেকে সবচেয়ে বেশি রিকোয়েস্ট পেয়েছি যে ভিডিওটার জন্য আমি কিভাবে কানাডাতে আসলাম, কিভাবে কানাডার ইউনিভার্সিটিতে চান্স পেলাম, ভিসা প্রসেসিং করলাম সবকিছু। যদিও এই ভিডিওটা দিতে বেশ লেট হয়ে গেল, আমি আরো 3 মাস আগে কানাডাতে মুভ করেছি। তবে আমি চাচ্ছিলাম আগে আমি নিজে সম্পূর্ণ ভালো মতো বুঝে নিই, তারপরে তোমাদের সঙ্গে অথেন্টিক ইনফরমেশন গুলো শেয়ার করবো। সো ফাইনালি হিয়ার ইজ দ্য ডে ইউর গার্ল ইজ গনা টেল দ্য হোল স্টোরি হাউ হার ড্রিমস টার্নড ইনটু রিয়ালিটি। তাহলে চলো আজকে ইউনিভার্সিটিতে যাওয়ার পথেই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আমার স্বপ্ন পূরণের গল্প। আচ্ছা, তোমরা যে ছোট ভাইয়া পুরা বিদেশে পড়াশোনা করার স্বপ্ন নিয়ে এখন আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে সবকিছু কেমন যেন কমপ্লিকেটেড অ্যান্ড ইম্পসিবল বলে মনে হচ্ছে, তাই না? I was just exactly in your shoes just 7 years before. যখন কিনা আমি প্রথমবারের মতো দেশের বাইরে একা একা পড়াশোনা করার স্বপ্ন দেখেছিলাম। From the very beginning, my মামুনি বাবা was my biggest inspiration. একদম ছোটবেলা থেকে এখনো অবধি আমার মামুনি বাবা আমাকে সবচাইতে বেশি ইন্সপায়ার করে আমার স্বপ্নগুলো পূরণ করার জন্য। I know I'm really so blessed to have them. আলহামদুলিল্লাহ। After the COVID period in 2021, আমি একদম ডিটারমাইন্ড হয়ে যাই আমি দেশের বাইরে পড়াশোনা করতে চাই। USA and Canada, these two was my top pick. যেহেতু প্রথম থেকে একদম ডিটারমাইন্ড ছিলাম আমি দেশের বাইরে আমার ব্যাচেলার্স কমপ্লিট করবো ইনশাআল্লাহ। জন্য আমি এইচএসসি এক্সাম কমপ্লিট করার পরে বাংলাদেশের কোনো পাবলিক অ্যাডমিশন টেস্টের জন্য ট্রাই করিনি। বিদেশে পড়াশোনা করার জন্য চোখ ভরা স্বপ্ন এবং বুক ভরা আশা নিয়ে আমি চলে গিয়েছিলাম স্কলার্স জোনে। তোমরা আমার কাছে অনেকেই জানতে চেয়েছো যে আমি কোন এজেন্সির মাধ্যমে আমার ভিসা প্রসেসিং করেছি। টু বি অনেস্ট, স্কলার জোন ওয়াজ জাস্ট মোর দ্যান অ্যান এজেন্সি টু মি, কারণ আমার ভিসা প্রসেসিং এর সম্পূর্ণটা সময়ই আমি বাংলাদেশের বাইরে ছিলাম। আর আমার ভিসা প্রসেসিং এর প্রত্যেকটা কাজে আমি 100% ট্রাস্ট করেছি স্কলার্স জোন। কেননা আমার আগেও আমার 3-4 জন ফ্রেন্ড স্কলার্স জোনের মাধ্যমে ওদের কানাডার স্টুডেন্ট ভিসা পেয়েছে। এই জন্যই হয়তো বা নির্ভরতার জায়গাটা একটু দৃঢ় ছিল। যদিও এটা কোনো প্রমোশনাল পারপাসে বলা না, আমি স্কলার্স জোনের কাছ থেকে একদম 100% অথেন্টিক সার্ভিস পেয়েছি। দ্যাটস ওয়াই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যারা আমার মতো কানাডাতে পড়াশোনা করার স্বপ্ন দেখছো, তোমরা স্কলার্স জোনের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ইনশাআল্লাহ তোমরা ওদের কাছ থেকে একদম অথেন্টিক ইনফরমেশন গুলো পাবে। স্পেশালি স্কলার্স জোনে তানজিনা আপু, কুলিয়া আপু, ফিকারুন্নেসা আপু, ইমন স্যার, ফারসিন আপু এবং আমিনুল ভাইয়া প্রত্যেকটা মানুষ আমার ভিসা প্রসেসিং এ অনেক হেল্প করেছে আমাকে। তবে এই যে দেশের বাইরে পড়াশোনা করা স্টাডি অ্যাব্রোড জার্নিটা পারসন টু পারসন ডিফার করে। আমার স্টাডি অ্যাব্রোড জার্নি এবং তোমার স্টাডি অ্যাব্রোড জার্নি কখনোই সেম হবে না, হয়তো বা কিছু সিমিলারিটি থাকবে। এই ভিডিওতে শুধুমাত্র আমি আমার পার্সোনাল জার্নিটুকু শেয়ার করছি। পৃথিবীর এত দেশ থাকতে আমি কেন কানাডাকেই চুজ করলাম এবং কানাডার ট্রেন্ট ইউনিভার্সিটিতেই কেন পড়াশোনা করছি, কোন বিষয়ে পড়াশোনা করছি, প্রতি বছর আমাকে কত টাকা টিউশন ফি দিতে হচ্ছে এবং একদম শুরু থেকে আমার ভিসা হতে কতদিন সময় লেগেছে সবকিছু শেয়ার করব এই ভিডিওতে। যেহেতু আমি এইচএসসি 24 ব্যাচের ক্যান্ডিডেট ছিলাম, আমাদের এক্সাম শেষ হতে হতে 2024 সালের আগস্টের লাস্ট পর্যন্ত চলে যায়। অ্যাডিশনালি একটু বলে রাখি যেন তোমাদের বুঝতে কোনো ভুল না হয়, যেহেতু আমার বাবা সৌদি আরবের একজন ডাক্তার, এই জন্য প্রতি বছরই আমাদের ফ্যামিলি ভ্যাকেশনে সৌদি আরবে যাওয়া আসা করা হয়। বলা যেতে পারে বছরের অধিকাংশ সময়টা আমাদের সৌদি আরবেই থাকা হয়। শুধুমাত্র পরীক্ষার সময়টুকুতে আমি বাংলাদেশে এসে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করি। প্রতি বছরের মতো সেই বছরও এইচএসসি এক্সামের পরে আমাদের সৌদি আরবে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু তখনই আমাকে স্কলার জোনের কুলিয়াপুই সাজেস্ট করলো তুমি সৌদি আরবে বেড়াতে যাওয়ার আগে IELTS এক্সামটা দিয়ে যাও। আমার হাতে ইন টোটাল তখন সময় ছিল মাত্র 18 দিন। এর মধ্যে আমাকে এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে IELTS এক্সামে অ্যাপিয়ার করতে হবে। শুধু তাই না, আমাকে ভালো একটা স্কোরও তুলতে হবে। কানাডাতে ব্যাচেলার্স পড়াশোনা করার জন্য IELTS এর মিনিমাম রিকোয়ারমেন্ট 6.5 ব্যান্ড স্কোর। তবে যেহেতু আমি মেডিকেল রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করতে চাচ্ছিলাম, দ্যাটস ওয়াই আমাকে মিনিমাম 7 পেতে হতো। জীবনের প্রথম IELTS এক্সাম কিভাবে কি করব কোনো আইডিয়া ছিল না, তাও আবার হাতে মাত্র 18 দিন সময়। তবুও আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছিল বলেই আল্লাহর অশেষ রহমতে মাত্র 18 দিন সময়ের মধ্যেই আমি IELTS প্রিপারেশন নিয়েছিলাম এবং ব্যান্ড 7 তুলতে পেরেছি। এই 18 দিনের মধ্যে আমাদের সৌদি আরবে যাওয়ার প্রিপারেশন, শপিং এবং সেই সঙ্গে আমার IELTS এর জন্য পড়াশোনা সব একসঙ্গে চলেছে। মানে বুঝতেই পারছো সময়টা কত বেশি হেক্টিক ছিল আমার জন্য। এত অল্প সময় থাকার জন্য আমি IELTS এর জন্য কোনো কোর্সও করার সময় পাইনি, সম্পূর্ণটাই আমার সেলফ স্টাডি করতে হয়েছে। আচ্ছা, তোমরা যদি চাও আমি IELTS নিয়ে আলাদা একটা স্পেসিফিক ভিডিও বানাবো। এই ভিডিওতে আর IELTS সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না। আমি 10ই অক্টোবর 2024 IELTS এক্সাম অ্যাটেন্ড করি এবং সেদিন রাতেই কিন্তু আমাদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ছিল।
পরবর্তীতে সৌদি আরবে যাওয়ার পরেই আমি আমার এইচএসসি রেজাল্ট এবং IELTS এর রেজাল্ট একসঙ্গে জানতে পারি। 10ই অক্টোবর সৌদি আরবে গেলাম এবং 15 অক্টোবর আমাদের এইচএসসি রেজাল্ট পাবলিশ হলো অ্যান্ড আলহামদুলিল্লাহ আই হ্যাভ গট GPA 5। আর তারপরে 24শে অক্টোবর আমার IELTS এর রেজাল্ট পাবলিশ হলো, আলহামদুলিল্লাহ আই হ্যাভ গট ব্যান্ড 7 অন IELTS। কিন্তু তারপরেও আমি আমার ক্যানাডিয়ান ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারিনি, কারণ আমার কাছে এসএসসির মূল সার্টিফিকেট থাকলেও এইচএসসির সার্টিফিকেট তো তখন পর্যন্ত পাবলিশই করা হয়নি। পরবর্তীতে নভেম্বর মাসে আমার খালামুনি আমার রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড নিয়ে ঢাকা বোর্ডে যায় এবং একটা অ্যাপ্লিকেশন লিখতে হয় আমি দেশের বাইরে পড়াশোনা করার জন্য ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার জন্য প্রফেশনাল সার্টিফিকেট নিতে চাই। আই থিঙ্ক 2000 টাকার মতো লেগেছিল প্রফেশনাল সার্টিফিকেটটা তোলার জন্য বোর্ড থেকে, এবং এই সার্টিফিকেট আসতেও প্রায় 1 উইকের মতো সময় লেগে যায়। তারপর আমি ফাইনালি 20শে নভেম্বর 2024 আমার কানাডার ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করি। যদিও কানাডাতে ইন টোটাল 10টা প্রভিন্স আছে অ্যান্ড তোমরা চাইলে যে কোনো প্রভিন্সের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো, বাট আমার ওয়ান অ্যান্ড অনলি চয়েস ছিল টরন্টো। টরন্টোতে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বেশ কয়েকটি ইউনিভার্সিটি আছে, বাট অ্যাজ ইউ অল নো স্টাডিং ইন কানাডা ইজ হাইলি এক্সপেন্সিভ হিয়ার অ্যান্ড ইন ইউর ড্রিমস ইউ উইল গেট আ মিনিমাম স্কলারশিপ টু স্টাডি ব্যাচেলার্স ইন কানাডা। যাই হোক, স্কলারশিপের ব্যাপারে এই ভিডিওতে আমি আর ডিটেলসে বলছি না। আমার ইয়ারলি বাজেট এবং কোয়ালিটি অফ স্টাডি সব দিক দিয়ে আমার কাছে ট্রেন্ট ইউনিভার্সিটিকে বেস্ট বলে মনে হয়েছে আমার জন্য, আর তাই জন্যে আমি টরন্টোর শুধুমাত্র এই একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ উইদিন 5 ওয়ার্কিং ডেজ I have got my offer letter from this university. ট্রেন্ট ইউনিভার্সিটিতে ব্যাচেলার পড়াশোনা করার জন্য এইচএসসি রেজাল্টে ওদের মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল 80% মার্কস, আর আমার যেহেতু আলহামদুলিল্লাহ এসএসসিতে 94% এবং এইচএসসিতে 90% মার্কস ছিল, দ্যাটস ওয়াই আমাকে ইউনিভার্সিটি থেকে ইয়ারলি $3000 জন্য স্কলারশিপ দেওয়া হয়, মানে 4 বছরে $12,000 কিংবা 11.5 লক্ষ টাকার মতো। যদিও শুনে বিগ অ্যামাউন্ট বলে মনে হচ্ছে, বাট ট্রাস্ট মি, আমরা যে পরিমাণে টিউশন ফি দিচ্ছি ওদেরকে সেই তুলনায় এই স্কলারশিপ কোনো কিছুই না। এই অ্যামাউন্টের 10 গুণ বেশি শুধুমাত্র আমাদেরকে ইয়ারলি টিউশন ফি দিতে হচ্ছে। তবুও আলহামদুলিল্লাহ যতটুকু যা স্কলারশিপ পেয়েছি এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আমি 29শে নভেম্বর 2024 আমার অফার লেটার পাওয়ার পরে আমার আদার ডকুমেন্টস, ব্যাংক ডকুমেন্টস, একাডেমিক ডকুমেন্টস সবকিছু রেডি করতে করতে প্রায় 2 মাসের মতো সময় লেগে যায়। আর এই সম্পূর্ণটা সময় স্কলার জোন আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করেছে। যেহেতু এই সম্পূর্ণটা সময় আমরা বাংলাদেশের বাইরে ছিলাম, দ্যাটস ওয়াই আমার পক্ষে পসিবল হয়নি স্কলার জোনের অফিস করে ওদের কাছে আমার ডকুমেন্টস গুলো পৌঁছে দেওয়া, বরং আমি ওদেরকে প্রত্যেকটা ডকুমেন্ট মেল করে দিয়েছি এন্ড ওরা নিজ দায়িত্বে আমার ফাইলটা সাজিয়ে দিয়েছে। আর দেশের বাইরে পড়াশোনা করতে চাইলে কত রকমের ডকুমেন্ট রেডি করতে হয় সেটা তো আশা করছি তোমাদের সবারই আইডিয়া আছে। ব্যাংক রিলেটেড ডকুমেন্ট, FDR, সঞ্চয়পত্র, সেভিংস অ্যাকাউন্ট, লাস্ট 2 ইয়ার্সের ট্যাক্সের ডকুমেন্ট দেখানো, বিজনেস থাকলে বিজনেসের সব অথেন্টিক ডকুমেন্ট দেখানো, আর পাশাপাশি একাডেমিক ডকুমেন্টস তো আছে। এই ব্যাপারে কথা বলতে শুরু করলে আলাদা একটা ভিডিও হয়ে যাবে। এই সব ডকুমেন্টগুলো রেডি করতে আমার প্রায় 1 থেকে 1.5 মাসের মতো সময় লেগেছিল। তবে আমাকে ইউনিভার্সিটি থেকে যে পালটা প্রোভাইড করা হয়েছিল, পাল আই মিন প্রফেশনাল অ্যাটেস্টেশন লেটার, আমার পালের এক্সপায়ারেশন ডেট ছিল 20শে জানুয়ারি 2025। তার মানে এই 20শে জানুয়ারির মধ্যে আমাকে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য সব ডকুমেন্ট সাবমিট করতে হবে। যদিও আমার প্ল্যান ছিল আমি মার্চে ভিসার জন্য সাবমিশন করব, তবে পালের এক্সপায়ারেশন ডেট এতটা কম থাকার কারণে আমি ইমার্জেন্সি ভাবে 17 জানুয়ারি প্রথমবারের মতো জীবনে একা একা বাংলাদেশে যাই। তারপর 18 জানুয়ারি আমি আমার ভিসা সাবমিশনের জন্য আপফ্রন্ট মেডিকেল এক্সাম দিই, যেটা কিনা আমাদের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য রিকোয়ার্ড ছিল। আফটার দ্যাট 20শে জানুয়ারি আমার ভিসা অ্যাপ্লিকেশনের সব ডকুমেন্ট সাবমিট করা হয় স্কলার জোনের মাধ্যমে। আর মাত্র 10 দিনের মধ্যেই 30শে জানুয়ারি আলহামদুলিল্লাহ আমার পাসপোর্ট রিকোয়েস্ট চলে আসে। তারপরে 3rd ফেব্রুয়ারি আমি ঢাকা VFS অফিসে আমার পাসপোর্টটা জমা দিই। আর তারপরে আলহামদুলিল্লাহ মাত্র 5 দিনের মধ্যেই ভিসা সহকারে আমার পাসপোর্টটা আমি ব্যাক পেয়ে যাই। এই ছিল আমার ক্যানাডিয়ান ভিসা জার্নি আলহামদুলিল্লাহ। যেহেতু ইউনিভার্সিটিতে আমার ক্লাস মে 2025 থেকে স্টার্ট হওয়ার কথা, এই জন্য 24শে এপ্রিল 2025 আমি ঢাকা থেকে টরন্টোতে মুভ করেছিলাম। আমি জানি এখন তোমরা যখন ভিডিওটা দেখছো তোমাদের কাছে মনে হচ্ছে কত অল্প সময়ের মধ্যে সবকিছু হয়ে গিয়েছে। সত্যি সবকিছু আমার নিজের কাছেও একদম স্বপ্নের মতোই ছিল, কারণ লাস্ট ইয়ার থেকে কানাডার স্টুডেন্ট ভিসা কতটা হার্ড করে ফেলেছে সেটা তোমরা সবাই জানো। আর আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন লিটারেলি 100 জনের মধ্যে একজনের ভিসা হচ্ছিল, এতটা ভয়াবহ অবস্থা ছিল কানাডার স্টুডেন্ট ভিসাতে। তবুও আমি বলবো তোমার মনের যদি সৎ ইচ্ছা
ইচ্ছা থাকে, তোমার ডকুমেন্ট যদি সবকিছু অথেন্টিক হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থাকে, তবে অবশ্যই তোমার ভিসা হবে ইনশাল্লাহ। এবার আমি বলি আমি কোন সাবজেক্টে পড়াশোনা করছি ট্রেন্ট ইউনিভার্সিটিতে। ইতিমধ্যে তোমরা স্কলারশিপের ভিডিওটা অনেকেই দেখেছো, যেখানে আমি বলেছি আমি সিএসসি নিয়ে পড়াশোনা করব। যে ভিডিওটা আমি কানাডাতে আসার আগে মেক করা হয়েছিল। এট ফার্স্ট আই থট আমি সিএসসি নিয়ে পড়াশোনা করব, কজ তোমরা সবাই জানো সিএসসি কত বেশি ডিমান্ডিং একটা সাবজেক্ট কানাডাতে। পরবর্তীতে আমার কাছে মনে হলো যে সাবজেক্টে পড়াশোনা করতে আমার মনেই টানবে না, সেই সাবজেক্ট যতই ডিমান্ডিং হোক না কেন ওই সাবজেক্টে পড়াশোনা করে কি বা লাভ হবে। দ্যাটস ওয়াই আমি কানাডাতে আসার আগে আমার সাবজেক্টটা চেঞ্জ করে ফেলি। হয়তোবা এই ব্যাপারটা তোমাদের অনেকেরই জানা নেই, এই জন্য তোমরা আমাকে বারবার সবাই কোশ্চেন করছিলে যে তুমি একবার বলে সিএসসি তে পড়াশোনা করছো, এখন আবার অন্য সাবজেক্টে কিভাবে পড়ছো। তোমাদের উদ্দেশ্যে বলতে চাই ইউনিভার্সিটিতে সাবজেক্ট চেঞ্জ করা যায়, এটা ইম্পসিবল কোনো কিছুই না। তবে হ্যাঁ, তোমার সাবজেক্ট চেঞ্জের ব্যাপারটা কতটুকু ইজি হবে আর টাফ হবে এটা কমপ্লিটলি ডিপেন্ড করছে তোমার ইউনিভার্সিটির উপরে। আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে ব্যাচেলর অফ সায়েন্স ইন বায়োলজিতে শিফট করেছি, কেননা ইন ফিউচারে আমার মেডিকেলে পড়াশোনা করার ইচ্ছা আছে। এখন তোমাদের সবার মনে প্রশ্ন আসবে, আমি যদি মেডিকেলে পড়াশোনা করতে চাই, ডাক্তার হতে চাই, তাহলে আমি এইচএসসি শেষ করে মেডিকেল কলেজে ভর্তি না হয়ে কেন ব্যাচেলরের পড়াশোনা করছি। তোমাদের জন্য ইন শর্ট বলে দিচ্ছি, আমি আপাতত ব্যাচেলর অফ সায়েন্স ইন বায়োলজিতে পড়াশোনা করছি, হুইচ উইল বি কাউন্টেড অ্যাজ মাই প্রিমেড ইন ফিউচার ইনশাল্লাহ। আর কানাডাতে ব্যাচেলার কমপ্লিট করে মেডিকেল স্কুলে ভর্তি হতে হয়। দ্যাটস ওয়াই কানাডার ডাক্তারি পড়াশোনা কমপ্লিট করতে করতে প্রায় 13 থেকে 14 বছর সময় লেগে যায়। যদি তোমরা কেউ ডিটেলসে জানতে চাও তাহলে আমি প্রপার রিসার্চ করে কানাডায় মেডিকেলের পড়াশোনার বিষয়ে একটা ভিডিও মেক করবো ইনশাল্লাহ। তোমরা সবাই এতক্ষণ ধরে যে মোমেন্টটার জন্য ওয়েট করছো, টু বি অনেস্ট দেশের বাইরে আসার আগে আমিও এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি কনফিউজ ছিলাম, কানাডায় ব্যাচেলার পড়াশোনা করতে কত টাকা খরচ হয়। টিউশন ফিটা কমপ্লিটলি ডিপেন্ড করছে তুমি কোন প্রভিন্স যাচ্ছ, কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে পড়াশোনা করছো সেটার উপরে। যদিও তোমরা প্রপারলি ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলো সার্চ করলে টিউশন ফির ব্যাপারে একটা আইডিয়া পেয়ে যাবে। আর যদি এভারেজে বলা হয় তাহলে কানাডায় ব্যাচেলর পড়াশোনা করার জন্য প্রতি বছর তোমাকে $25,000 থেকে $60,000 শুধুমাত্র টিউশন ফির জন্য বাজেট রাখতে হবে, যেটা কিনা বাংলাদেশি টাকায় প্রায় 25 লক্ষ থেকে 60 লক্ষ টাকার মতো হয়। এর পাশাপাশি লিভিং কস্টের জন্য বাজেট রাখতে হবে, যেটাও সম্পূর্ণ নির্ভর করবে তুমি কেমন লাইফস্টাইল লিড করছো সেটার উপরে। আজকের ভিডিওতে আমি ট্রাই করেছি তোমাদের বেসিক কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। আসলে একটা ভিডিওতে সব টপিক কভার করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। যদি এখনো তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ ফিল ফ্রি টু রিচ মি আউট। আমি 100% ট্রাই করব তোমাদের সঙ্গে অথেন্টিক ইনফরমেশনটুকু শেয়ার করার জন্য।